প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। চলছে বিশ্বকাপ। আমরা সবাই বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনায় আসলে আছি, যেহেতু আমাদের বাংলাদেশের সাথে সময়টাও মিলছে না, আমরা বিভিন্ন সময়ে ঘুম থেকে উঠে বা ঘুমাতে যাওয়ার আগে আসলে খেলা দেখে ঘুমাতে যাচ্ছি এবং রাস্তাঘাটে দেখছি সবাই জার্সি পরে নিজ নিজ দল, যে দল তারা সমর্থন করেন সেই দলের পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং খুব আনন্দের একটি মুহূর্ত আমরা পার করছি। 1 মাস ধরে আসলে পার করব। আজকে আমরা খেলা নিয়ে কথা বলতে চাই গান নিয়ে, কারণ খেলা, গান, যে কোনো শিল্প মাধ্যম আমাদের সভ্যতার শুরু থেকে আসলে আমাদেরকে আনন্দ জুগিয়েছে, আমাদেরকে মানুষে পরিণত করেছে। আমাদের সাথে আজ যারা আছেন তারা গানের সাথে সম্পৃক্ত দুজন মানুষ, পরিচয় করাবো। আছেন রবিউল ইসলাম জীবন, স্বাগত জানাচ্ছি আপনাকে, এবং আছেন বাঁধন সরকার পূজা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দুজনকেই দর্শকরা অনেক অনেক গানে একসাথে দেখতে পেয়েছে অনেক আগে থেকে, যেমন অনেক আগে থেকে আমরা বিশ্বকাপও দেখছি। জীবন ভাইয়ের কাছে শুরুতে শুনতে চাই, একদম দেখতে পাচ্ছি আর্জেন্টিনার জার্সি পরা, খেলাটাকে কিভাবে উপভোগ করছেন এই বছর এসে? খেলা তো আসলে দুর্দান্তভাবে উপভোগ করছি। সেই বছরের পর বছর যখন বিশ্বকাপ হয়, বিশ্বকাপ এলেই তো একটা বাড়তি উত্তেজনা, বাড়তি উন্মাদনা, এবং বিশেষ করে বাংলাদেশে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। এখন খেলা বাংলাদেশের মানুষের কাছে আগের 20 বছর আগের চেয়ে, 10 বছর আগের চেয়ে, 15 বছর আগের চেয়ে অনেক বেশি উত্তেজনা সৃষ্টি করে মানুষের মধ্যে এখন। কারণ ফেসবুকে পোস্ট হচ্ছে, লেখালেখি হচ্ছে, অনলাইনে নিউজ আসছে, এই যে উত্তাপটা এটা অনেক বেশি ছড়াচ্ছে। এবং আগে হয়তো খেলাটার একদিন দুদিন পরে বা খেলা শেষে একটু আলোচনা হতো। এখন তো 24 ঘন্টায় আসলে আমরা খেলার মধ্যে আছি, খেলা দেখছি, খেলা নিয়ে হাঁটছি, খেলা নিয়ে ঘুরছি, মানে খেলার সাথেই আছে এখন। পূজার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, কারণ বিশ্বকাপ মানে একটা উত্তেজনা, এবং এটার কারণে কিন্তু আমরা এই যে ডিসকাস করছি এটার মাধ্যমে অনেকের সাথে কিন্তু আবার বন্ডিং ভালো হচ্ছে। আর যেটা বললা যে মানে আগেও ছিল উত্তেজনা, বাট এখন অনলাইনের কারণে 24 ঘন্টা এটা নিয়েই মানুষ থাকছে, তো এই কারণে আরো বেশি উত্তেজনা কাজ করে। এবং আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলের সমর্থক আপনি, আজকে তো ব্রাজিল জিতেছে, ভোর 4টায় উঠে কি খেলা দেখেছেন? হ্যাঁ, খেলা দেখেছি, এবং এখন পর্যন্ত সবগুলোই দেখেছি। নট ব্রাজিলের খেলা, সবগুলো, আর্জেন্টিনার খেলা, পর্তুগালের খেলা, মানে বিশ্বকাপের খেলা দেখা হয়। মানে আমরা আগে মনে হয় এরকম কফি শপে বসে একসাথে অনেকে দেখা হতো যখন মানে আগের বিশ্বকাপগুলোতে, তো খেলা সবসময় দেখা হয়। এবং যারা ব্রাজিল সমর্থক তারা একদম অপেক্ষায় ছিল নেইমার কবে থেকে খেলবে। আজকে আমরা দেখতে পেয়েছি নেইমার মাঠে নামলো, তখনকার অনুভূতিটা আসলে কেমন ছিল? অবশ্যই অনেক ভালো লেগেছে, কারণ আগের দুটো ম্যাচে সে খেলেনি, এবং আজকে 75 মিনিটের পরে যখন নেইমারকে স্ক্রিনে দেখা গেছে, স্টেডিয়ামের মানুষ যেরকম চিল্লাচ্ছিল আমিও কিন্তু চিল্লাচ্ছি। বাসার মধ্যে কি ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক হিসেবে ভক্ত কিনা পরিবারের লোকজন, নাকি সবাই ব্রাজিল সমর্থক? আমার বাবা মা আর্জেন্টিনার, আমরা ভাই বোন সব, কাজিন বা আমরা 3 বোন সব ব্রাজিল, আমার হাজবেন্ড আবার জার্মানি। বাসায় কি ঝগড়াঝাটি হয় খেলা নিয়ে বা চিল্লাচিল্লি? আমরা এটাকে হেলদি ঝগড়া আসলে বলতে চাই না, বাসায় তো সবাই ফ্যামিলির, আমার ফ্যামিলির সবাই তো মানে এই জেনারেশন সবাই ব্রাজিল, তো এটা নিয়ে ঝগড়া হয় না। ওর বাসায় একটু উল্টো আর কি, সারা দেশে সারা দুনিয়াতে কিন্তু আর্জেন্টিনা বেশি, আমাদের ব্রাজিল বেশি। হ্যাঁ, আমাদের তো ঝগড়া কিভাবে হবে? বাবা মা আর্জেন্টিনা, কিন্তু ওরা একটু, কিন্তু কাজিন থেকে শুরু করে যত ভাই বোন আছে সবাই ব্রাজিল, তো মানুষ বেশি তো ব্রাজিলে, ঝগড়া হয় না। জীবন ভাই কি বলতে চান? আমরা কিন্তু দেখতে পাই যে সব জায়গায় আর্জেন্টিনার সমর্থক একটু বেশি, বাংলাদেশে ব্রাজিলের সমর্থক তুলনামূলকভাবে কম, এর কারণটা কি? আর্জেন্টিনা সমর্থক বেশি, ম্যারাডোনা একটা ফ্যাক্ট ছিল, তখন থেকে আসলে মানুষের আর্জেন্টিনার প্রতি ইমোশন গ্রো হয়। অ্যান্ড দেন দীর্ঘ সময় আর্জেন্টিনা বিশ্বকাপ যেহেতু জিততে পারে নাই, ওটা একটা ডাউনও ছিল। আর তারপর মেসির কারণে কিন্তু ম্যারাডোনা, মেসি, ডিমারিয়া, এদের কারণে ম্যারাডোনার একটা বড় ধরনের ফ্যান বেস তৈরি হয়। আর গত বিশ্বকাপে আর্জেন্টিনার দুর্দান্ত পারফরমেন্স, এবং বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম সেরা যে ফাইনালটা হয়েছিল, সেটাতে আর্জেন্টিনা জেতার পর আমার মনে হয় এই 4 বছর আর্জেন্টিনার ফ্যান বেস আরো বেড়েছে। কারণ নতুন যেই ছেলেটা খেলা দেখেছে, বা হচ্ছে যে অতদিন খেলার প্রতি এত বেশি আগ্রহ ছিল না, নতুন করে সে খেলাকে ভালোবাসতে শিখেছে, সে আর্জেন্টিনা, ডিমারিয়া, মেসি, মার্টিনেজ বা আর্জেন্টিনার যে নতুন যে দলটা, এদের প্রতি তার একটা আকর্ষণ তৈরি হয়েছে। আর আমার কথা বলতে গেলে পার্সোনালি আমি খুবই হ্যাপি একজন আর্জেন্টাইন ফ্যান, কারণ হচ্ছে গতবার যে কাতার বিশ্বকাপ হয়েছিল সেখানে আমি মাঠে বসে ফাইনাল খেলাটা দেখেছি, এবং 2টা সেমিফাইনাল দেখেছি, জিততে দেখেছি। হ্যাঁ, এবং আর্জেন্টিনা যখন প্রথম ম্যাচে হারে সৌদি আরবের সঙ্গে, তখন কিন্তু মানে আমাকে অনেকে বলেছিল যে আমার অনেকেই জানতো যে আমি খেলা দেখতে যাব, যে যাবো কিনা বা কী হবে। আমি তখন বলেছিলাম যে আসলে
একটা ম্যাচ খারাপ হয়েছে, এটা আর্জেন্টিনার জন্য সবচেয়ে ভালো হয়েছে। কারণ হচ্ছে তারা এখন নতুন উদ্যমে, নতুন শক্তিতে আসলে খেলাটা খেলবে এবং তীব্র একটা লড়াই করবে, তীব্র একটা আকাঙ্ক্ষা থাকবে জয়ের জন্য, এবং সেটাই হয়েছে। এবং আমার স্বপ্নটা পূরণ হয়েছে যে মাঠে বসে খেলা দেখতে পেরেছি। এবং যখন 2-0 ছিল প্রায় 80 মিনিটের মতো, তখন তো নিশ্চিত যে আর্জেন্টিনা জিতে গেছে। এমন হয়েছে বাংলাদেশ থেকে অনেকে আমাকে ফোন করেছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমার যেসব বন্ধুবান্ধব আছে, যেহেতু আমি মাঠে, ওরা জানে, ফেসবুকে ছবি দেখেছে, অনেকে আমাকে উইশ করছিল, কথা হচ্ছিল, কিন্তু এর মধ্যেই তো খেলাটা আসলে অন্যদিকে চলে যায় এবং একসময় 2-2, 3-2, 3-3 হয়ে যায়। তো এটা অসাধারণ একটা ম্যাচ ছিল। আর আমার একটা স্পেশাল যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমি যে এন্ডে খেলাটা দেখছিলাম, ট্রাইব্রেকারটা ঠিক ওই এন্ডে হয়েছিল। এবং মেসি যে 3 নম্বর যে গোলটা করেছিল, আমি জাস্ট মুখ দিয়ে বলেছি যে গোল, মানে আমার মনে হয় বলার সাথে সাথে গোলটা হতো। এবং আরো বিচিত্র সব অভিজ্ঞতা আসলে হয়েছিল। সমর্থকরা মনে হয় আসলে খেলাটাকে এভাবেই নিজের মধ্যে অনুভব করতে পারে। এই যে আপনি বলছিলেন একটা দীর্ঘ সময় ধরে আর্জেন্টিনা আসলে আর্জেন্টিনা তখন আসলে জিততে পারছিল না, এবং যখন জয়টা হচ্ছে সেই ম্যাচটা আপনি দেখতে পেরেছেন, সেটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এবং শুধু সেই ম্যাচটা না, আমি তো সেমিফাইনালটাও দেখেছি, এবং হচ্ছে আমি আর্জেন্টিনার আরেকটা ম্যাচ দেখেছি 2011 সালে বাংলাদেশে, সেখানেও মেসি ছিল। এবং মজার বিষয় হচ্ছে আমি আর্জেন্টিনার যে 3টা ম্যাচ দেখেছি, 3টে ম্যাচে আর্জেন্টিনা 3টা করে গোল করেছে, কম করার। আর ওয়ার্ল্ড কাপে আমার যে সেমিফাইনালে আমার টিকিট নাম্বার ছিল 3, এবং আর্জেন্টিনা গোল দিয়েছিল 3। ফাইনালে আমার টিকিট নাম্বার ছিল 7, এবং ট্রাইব্রেকার এবং শুরুতে মিলিয়ে আর্জেন্টিনা গোল দিয়েছিল 7। লাকি নাম্বার। হ্যাঁ। মানে কি ভালোবাসা আসলে খেলার প্রতি। আমরা দুজনকে দেখতে পেয়েছি একদম অনেক আগে থেকে একই সাথে গান করা, একই সাথে কাজ করা। এখন যে আসলে দুজন ভাগ হয়ে গিয়েছেন দুই দলে, এই সহাবস্থানটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ভাগ হওয়ার কিছু নাই। যেমন উনি যেরকম, আমি আসার আগে আমাকে বলেছে বেস্ট অফ লাক কালকে ব্রাজিলের জন্য, বা উনি নেইমারকে ভালোবাসে। আমি খেলা, যদি আপনি ভালোবাসেন, যে খেলা বুঝে আপনি অবশ্যই ভালো খেলাকে সাপোর্ট করবেন। বা আমি আর্জেন্টিনার খেলা দেখছি, মেসিকে সাপোর্ট করছি, দল ভালোবাসি ব্রাজিল। আমি তো বলবো আসলে আমরা ভাগ হই নাই, বরং হচ্ছে আমি বলবো এই খেলার কারণে আরো উত্তেজনার কারণে আমাদের বন্ডিং আরো বাড়ে। আমি বলি যে আলাদা আলাদা ভাবে আমরা এক হয়ে আছি, কারণ এক পৃথিবীর খেলা, আমরা তো সবাই পৃথিবীর মানুষ, পৃথিবীর দল। এবং হচ্ছে আমি হয়তো আর্জেন্টিনা সমর্থন করছি, কিন্তু ব্রাজিল কিন্তু আমার শত্রু না, তার সাথে আমার জায়গা জমিন সম্পত্তি কোনো কিছু নেই, তার সাথে আমার ঝামেলা নাই। আমি আমার দলের ভালো চাই অবশ্যই। একদমই, আমি এই কথাটাই বলছিলাম, খেলা নিয়ে আমাদের যে ভাগ বাটোয়ারাটা থাকে সেটা ভীষণ হেলদি আসলে, এবং ওই ঝগড়াগুলো দেখতেও কিন্তু ভালো লাগে। ওই ছোট ছোট যে ঝগড়াগুলো হয়, যেটা ফান, এটা পোস্ট হয়, এগুলো আমি মনে করি খেলার এন্টারটেইনটাকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। এটা ভালো, তবে সেটা যাতে প্রতিহিংসা বা হচ্ছে খারাপ দিকে না যায়। হ্যাঁ, মানে আমাদের মধ্যে এটা হয় না, বাট এখন অনেকেরই হয়, এটা না হয়, যেটা হচ্ছে অন্য ব্যবহার না যায়। কারণ হচ্ছে তো ব্রাজিল তো আমার শত্রু না, আমি আর্জেন্টিনা সমর্থন করি, সে তো আমার কোনো ক্ষতি করে নাই, বরং হচ্ছে সেই যে খেলাটা ভালো খেলছে সেটাকে আমার সাপোর্ট করা উচিত, সেটা বলা উচিত। হ্যাঁ, আমরা হয়তো অনেক সময় ইচ্ছাকৃতভাবে মজা করার জন্য একজন আরেকজনকে হয়তো, হ্যাঁ, আমরা ফেসবুকে একটা পোস্ট দেখি এবং সাথে সাথে সেটার আরেকটা কাউন্টার পোস্ট দেখি, সেটা মজা করার জন্য। এবং এই যে মজাটা, এইটার কারণে কিন্তু পার্সোনালি একজনের সাথে একজনের কানেকশনটা বাড়ছে, আলাপ হচ্ছে, একটা কথার পরিবর্তে আরেকটা কথা হচ্ছে, এবং আমরা অনেক কিছু শিখছিও। কারণ আমি যখন একজনকে খুঁচিয়ে একটা কথা বলবো, একটা এক্সাম্পল দিয়ে, একটা রেকর্ড দিয়ে, সে কিন্তু আরেকটা রেকর্ড দিয়ে কিন্তু আমাকে পাল্টা কাউন্টার দিবে। একদম, এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের জানা হচ্ছে। ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কথা যদি বলতে চাই, একটা গোল হলেই হয়তো একজন সমর্থক লিখছে গোল। আমরা কিন্তু খেলা আসলে টেলিভিশনে না দেখে ফেসবুক দিয়ে জেনে নিতে পারছি। এই যে ফেসবুকে এত উন্মাদনা, এটা কেমন লাগছে? এটা তো আসলে আমার মনে হয় সবচেয়ে বড় উন্মাদনা এখন ফেসবুকে। এখন তো সবচেয়ে বেশি ফেসবুকেই যাচ্ছে। মানুষ ঘুমায়, ফেসবুক তার ঘুমায় না। ফেসবুক 24 ঘন্টা জাগ্রত। আর হচ্ছে যে এখনকার ফুটবলটা এবার যেটা হয়েছে, টাইমটা কোনোটা 11টায়, কোনোটা 4টায়, কোনোটা 6টায়, 8টায়, পরদিন সকালে, যার কারণে আসলে 24 ঘন্টা কিন্তু মানুষ খেলার মধ্যেই আছে। অর্থাৎ আপনি যখন ফেসবুকে ঢুকবেন, কারো না কারো, কোনো না কোনো একটা বন্ধুর একটা পোস্ট কিন্তু সামনে আসবে। এইটা আসলে আমার মনে হয় ফুটবলের বিশ্বকাপটাকে আরো বেশি স্প্রেড করেছে, আরো বেশি জীবন্ত করেছে। একদমই তাই, এবং বিশ্বকাপের এই উন্মাদনা আমাদের মধ্যে জীবিতই থাকুক এভাবে, এটি আমাদের প্রত্যাশা। আমরা একটু গানের মধ্যে ফিরে আসি। ফুটবলের তো 4 বছর পর পর প্রত্যেকটা বিশ্বকাপে বিভিন্ন গান আমরা নতুন দেখতে পাই, ভীষণ সুন্দর গানগুলো। শিল্পী হিসেবে আপনাদের দুজনের কাছেই শুনবো, কোন গানটি আপনাদের খুব পছন্দের? একটা গান তো বলা যাবে না, অনেকগুলো গান আছে। ফিফা নিয়ে তো আমার সবচেয়ে পছন্দ হচ্ছে ওয়াকা ওয়াকা। ওয়াকা ওয়াকা সবারই পছন্দ, এবং আমার মনে হয় যে সবচেয়ে জনপ্রিয় এখনো পর্যন্ত এই গানটি আর হচ্ছে একটা আরো মেসেজ আছে, করে মানে একটা গান, একটা ওয়াকা ওয়াকা বলতে ওয়েভিন পারবো। ফ্ল্যাগ যে গানটা, ওয়েভিন ফ্ল্যাগ, ওটাও আমার খুবই পছন্দ। আর এবার যে গানটা হচ্ছে দাই দাই,
এটাও দুর্দান্ত হয়েছে এবং এটা তো তো বললাম যে একটা বলা যাবে না, আর এই অনেকগুলো বছর গান আছে। বাংলাদেশের জন্য একটা প্রাউডের জায়গা, আমাদের বাংলাদেশের গায়ক সঞ্জয়, সে কিন্তু বিশ্বকাপের ওপেনিং এ গান হ্যাঁ, করেছে, এটা আমাদের জন্য খুব প্রাউড এবং ছিল। নোরা ফাতেহির সঙ্গে সে সে পারফর্ম যে করেছে, এটা পারফর্ম অনবদ্য করেছে একটা ব্যাপার এটা ছিল এটা খুব ভালো একটা এবং সে বাংলাদেশের আমাদের জাতীয় প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার হাতের মধ্যে ইয়ে করে ট্যাটু নিয়ে করেছিল। গিয়েছিল, হ্যাঁ। সব মিলিয়ে বাংলাদেশের জন্য একটা বড় একটা এবার বিশ্বকাপ একটা প্রাপ্তির একটা একদমই তাই। জায়গা। আমরা পূজার কাছে একটু শুনি, এখন গানের সাথে জীবনটা কেমন যাচ্ছে, কোন গানটা নিয়ে ব্যস্ততা চলছে বা বর্তমানে কি কাজ করছে? গানের সাথে আগে যেরকম একটা টাইমে খুব মিউজিক ভিডিও চলছিল, সিডি চলছিল ক্যাসেটের, এখন যেমন সিঙ্গেলসে চলে আসছে। তো ইদানিং আমার নাটক মুভির গান বেশি করা হচ্ছে, আর সিঙ্গেল হয়তো টাইম নিয়ে নিয়ে আস্তে আস্তে করছি, এই তো। নতুন কি কোনো গান আছে যেটা আমরা শুনতে পারি বা আপনার পছন্দের? এত এত গান আসলে আপনি করেছেন, পছন্দের বলাটা খুব কঠিন, তবে কোন গানগুলোকে একটু বেশি ভালো লাগে, নিজের গান? আমার প্রত্যেকটা গানই আমার সন্তানের মতো, এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলেও বলবে, কারণ মানুষের কাছে এক একজনের এক একটা পছন্দ, বাট আমার কাছে আমার সব গানই আমার ভালো এবং আপনি লাগে। মিউজিক ভিডিওর কথা বলছিলেন, যখন আসলে ইউটিউব বা ফেসবুক আসলে এত আমাদের মধ্যে ছিল না, মিউজিক ভিডিওগুলো আমরা CD হয়তো time, true. একটা একটা করে ফোন থাকতো, সেখানে দেখতাম বা টেলিভিশনে দেখতাম, বাটন ফোনও মেমোরি দেওয়া একদম মেমোরিতে ইনস্টল করে শুনতে হতো। তখনকার সময় আর এই যে এখন আসলে সবাই ফোনটা খুললেই দেখতে পাচ্ছে, পছন্দের শিল্পীকে দেখতে পাচ্ছে, এই বিবর্তনটা আপনার কাছে কেমন লাগে শিল্পী হিসেবে? আমি সব বিবর্তনকে সাধুবাদ জানাই, কারণ সব কিছুরই ভালো দিক আছে, খারাপ দিক আছে, এবং আমি বলবো আমি লাকি যে আমি আমার এই ক্যারিয়ারে 3টা পার্টি দেখেছি। ছোটবেলায়, একদম ছোটবেলায় ছড়া গান করেছি, ক্যাসেট ছিল। এরপর যখন আমার নিজের অ্যালবাম আসলো তখন সিডির যুগ, এখন আবার ইউটিউব। এখন ইউটিউবেও সীমাবদ্ধ নাই, আমার ছোট বোন তো স্পটিফাই গান শুনি, ইউটিউবেও শুনে না, তো ওটা চেঞ্জ হচ্ছে। এবং আমি বলবো অনলাইনের কারণে একটা দিক ভালো, যে আগে কষ্ট করে মানুষের খুঁজে 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 গান খুঁজতে হতো, পাওয়া যেত না, বা সিডি কালেক্ট করতে পারতো না দেশের বাইরে। এখন বা আপনি হচ্ছে যে আরো কিছু প্রসেস আছে, আগে হয়তো কারেন্ট থাকতো না, কারেন্ট থাকলে সে এটা গানটা ক্যাসেট শুনতে প্লেয়ারে পারতো না, শুনবে, হ্যাঁ। তার একটা সময় দরকার, Exactly. সে তো বসতে হবে বা মানে একটা রুমে গিয়ে বসতে হবে, সাউন্ডের একটা ব্যাপার আছে। এখন তো সে যে কোনো অবস্থাতে যেকোনো যে কোনো মুহূর্তে আমার সময় নামটা সার্চ দিলে কিন্তু গানটা মোবাইল শুনতে হাতে পাচ্ছে, নিয়ে আগের টিপ দাও, গান গান এখনের শুনতে গান, পারবে। এটা একটা ভালো দিক। মোবাইল হাতে নিলেই সে শুনতে পারছে, Exactly. এখন কিন্তু সময় হ্যাঁ। নেই, যে কোনো মুহূর্তে সে শুনতে পারছে। একদম। এবং জনপ্রিয়তার মধ্যে একটা পরিবর্তন এসেছে কিনা, আগে তো এত জনপ্রিয় ছিল এবং ওয়ান লাইন মিডিয়া ছিল, আপনি কিছু বলছেন, আপনাকে কিন্তু দর্শকরা কি বলছে সেটা আপনি জানতে পারছেন না। এখন যেহেতু সরাসরি আমরা Feedback জানতে মাধ্যমটা পারছি, চেঞ্জ হয়েছে, সেই জায়গা থেকে জনপ্রিয়তাটাকে একটু মলিন হয়েছে কিনা আপনার কি মনে হয়? জনপ্রিয়তাটা তো আসলে এটা দিয়ে মাপা যায় না, কারণ ভাইরাল আর হিট বা জনপ্রিয় দুটো কিন্তু আলাদা ব্যাপার। ভাইরাল ব্যাপার কিছুদিন থাকে, চলে যায়, কিন্তু যে জনপ্রিয় বা যে গানটা, যে মানুষটাকে মানুষ ভালোবাসে, এটা যেই যুগে যেই বিবর্তনই হোক না কেন, এটা টিকে যাবে। আমরা রবিউল ইসলাম জীবনের কাছে যাই। আমি আসলে কোন জনপ্রিয়তার কথা বলছি, আগে যখন টেলিভিশনে আমরা শিল্পীদেরকে দেখতাম, তখন তাদেরকে মনে হতো যে সেলিব্রিটি আসলে যেমন হয় ধরাছোঁয়ার বাইরে, এখন কেউ চাইলেই তার পছন্দের শিল্পীকে সামনে থেকে দেখতে পারছে, কথা বলতে পারছে। সেই জায়গাটা আসলে শিল্পীরা কিভাবে অনুভব করে? এটা আসলে আমি বলি সময়, তখন ওইটা ছিল, তখন ওইভাবে মানুষ ভাবতো। এখন তো আমি চাইলে ওখানে ফিরে যেতে পারবো না, এখন আমার এইটা, এখন এই যেহেতু এই সময় এখনকার মতোই ভাবতে হয়। আর আমার মনে হয় যারা ইন্টেলেকচুয়াল, যারা সত্যিকার অর্থে ভালো গান শুনতে চায়, ভালো শিল্পীর সম্পর্কে জানতে চায়, ভালো শিল্পীকে ভালোবাসে, তারা কিন্তু ওইটাই খুঁজে নেবে। তারা কিন্তু অনেক কন্টেন্টের মধ্যে, অনেক কিছুর মধ্যে সে তার পছন্দের গান, পছন্দের শিল্পীকে সে কিন্তু খুঁজে নেবে, আর খুঁজতে কোনো অসুবিধা নেই, মোবাইল হাতে নিলেই হয়ে যাচ্ছে, এবং সে তার প্রতি তার রেসপেক্টও ওরকমই হবে। হ্যাঁ, এর মধ্যে আগে যেতে হতো যে সেন্সর ছিল, আপনি চাইলেই সবকিছু প্রকাশ করতে পারতেন না, সেটা ক্যাসেট হোক, টিভিতে হোক, রেডিওতে হোক, কোনো একটা গান প্রকাশ করার জন্য হোক। কিন্তু এখন হচ্ছে যেহেতু অনেক মাধ্যম, অনেকেই অনেক কিছু বের করে ফেলবে, এখন একটু চ্যালেঞ্জটা বেশি, কারণ ইউটিউবে হাজার হাজার কন্টেন্ট উঠছে, শুধু গান না, গানের সাথে একটা খবরের ফাইট হচ্ছে, একটা খেলার, একটা নিউজের ফাইট হচ্ছে, একটা আজে বাজে একটা ঘটনারও কিন্তু ফাইটিং হচ্ছে, কারণ হচ্ছে সবকিছু হচ্ছে এখন কন্টেন্ট। তো এখন হাজার হাজার কন্টেন্টের মধ্যে গান একটা, তো গানকে যারা সত্যিকার অর্থে ভালোবাসে, সত্যিকার অর্থে সুন্দর গান পছন্দ করে, তারা কিন্তু সেটাই খুঁজে নেবে এবং সেটাই হচ্ছে শুনবে, এবং ওই শিল্পীর প্রতিও তাদের সেই ভালোবাসাটা সেভাবেই তৈরি হবে। একদমই তাই। গানকে ভালোবেসে আমরা এখন দর্শকদেরকে নিয়ে একটু সুন্দর গান শুনে আসতে চাই, দেখে আসতে চাই। প্রিয় দর্শক, চলুন আমরা একটি গান দেখে আসি। চলো বসা যাক দুজনে কোথাও মনের ঘর বানিয়ে।
কথা বলা যাক, তুমি আমি এতটা ভেবেছি জানি। কথা শোনা যাক, মনে মনে আর কি হবে সব লুকিয়ে। শুধু বলা যাক, কোনো ভুল করিনি তোমার হৃদয় দিয়ে। জানি তুমি ছাড়া নেই সাহারা আর আমার, হ্যাঁ দিশে হারা হয়ে গেছে তাই আবার। চোখে চোখে রাখবো তোমায়, বলো না মনে মনে আঁকবো তোমায়, বলো না কোনো দিনও ছেড়ে যাবে না। চোখে চোখে থাকবো তোমার, যাবো না মনে মনে থাকবো তোমার, শোনো না কোনো দিনও ছেড়ে যাবো না। বাহ, ভীষণ সুন্দর এই গানটি। আমরা এই গানটির পেছনের গল্পটা শুনতে চাই এবং শুটিং এর স্পটটা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর, কোথায় শুটিং হয়েছে, গল্পগুলো কি, এবং নিজের কাজ দেখতে নিজের কাছে কেমন লাগে? আমার ইমরানের সাথে বেশ কয়েকটা গান রয়েছে, এটা লাস্ট রিসেন্ট গান ছিল। এবং এই গানের গল্প যদি বলি, যেহেতু বেশ কয়েকটা গান আমাদের মানুষ খুব পছন্দ করেছে, তো ইমরানও আমার ওই ভয়েস অনুযায়ী ওই প্যাটার্নটাই ফলো করার ট্রাই করেছে। তাও এটাতে একটু আলাদা ছিল একটু আগের গানগুলো থেকে। তারপরে হচ্ছে এখানে আমরা 4 জন ছিলাম, মানে আমিও অভিনয় করেছি, ইমরানও করেছে, আমার একটা কাপল দেখানো হয়েছে, ইমরানের একটা কাপল দেখানো হয়েছে। এটা হচ্ছে শাহরিয়ার পলক ভাই হচ্ছে মিউজিক ভিডিও করেছিল, তারপর সিএমবি থেকে রিলিজ হয়েছিল। আর হচ্ছে এটা শুটিংটা ছিল মিরপুরে। মিরপুরে এত সুন্দর জায়গা আছে। এটা বিভিন্ন কয়েকটা জায়গা মিলে করা, আর এটা আসলে ডিপেন্ড করে আপনি কিভাবে দেখাচ্ছেন বা ওইটার উপরে আসলে। এবং এক একটা শুটিং করার জন্য যখন বিভিন্ন জায়গায় যান, তখনও নিশ্চয়ই ভক্তদের সাথে দেখা হয়, মানুষের সেই ভালোবাসাটা কেমন লাগে তখন? অবশ্যই ভালো লাগে, কারণ হচ্ছে গিয়ে আমি যখনই যে কোনো জায়গায় মানুষের ভালোবাসা পাই, এটা আমার খুবই ভালো লাগে, কারণ তাদের জন্যই তো আসলে কাজ করছি। এবং আমি যখন দেখি যে আমার গানের কথা বলছে, বা কোনো শোতে গেলে আমি এক লাইন গাওয়ার পর গাইতে হচ্ছে না, বাকি লাইন সবাই গাচ্ছে, এইটা অন্যরকম অনুভূতি। এবং যখন একটা গান লেখা হয় তখন সেটি মাত্র কাগজের পাতায় কবিতার মতো থাকে, কিন্তু সেটিকে যখন আমরা ভিজুয়ালাইজ করি, জীবন ভাইয়ের কাছে একটু শুনি, লেখার সময় তো কবিতা থাকছে, তখন যখন মিউজিক ভিডিওতে আমরা দেখি তখন একটা গল্প হয়ে আসলে আমাদের চোখের সামনে আসে। শিল্পী তার ওই সৃষ্টিটাকে গল্প হিসেবে দেখতে কেমন অনুভব করে? আসলে গানের লিরিকটা একটা গল্প, এবং একটা গল্প থেকেই একটা গানের সৃষ্টি হয়। আর কখনো বরং এমন হয় যে আমরা যখন লিখি, সামটাইমস হচ্ছে লেখার আমার যে চিন্তাটা, অনেক সময় মিউজিক ভিডিও যারা বানান আমাদের কাছ থেকে আইডিয়া শেয়ার করেন, কথা বলেন, বা ভাই কী ভাবছেন আপনি, কীভাবে লিখেছিলেন, কখনো কখনো সেটা ফুটে আসে, কখনো সেটা 30%, 40%, 50% বা একটু বেশি কম হয়। আর এমনও হয় কখনো কখনো গানের যে আমরা লিরিকটা লিখি সেটার গল্পটা ঠিক রিভার্স হয়ে যায়। অর্থাৎ আমি হয়তো একরকম লিখেছি, কিন্তু যিনি ভিডিও বানিয়েছেন সে হয়তো আরেকটা ভাবে নিয়ে আসছেন, আরেকটা গল্প উনি হয়তো ভেবেছেন, আরেকভাবে উপস্থাপন করেছেন। কিন্তু যে যারা গানটা শুনে তারা তো আর এত কিছু জানে না, তারা হয়তো যে গল্পটা দেখছে সেটা সেই গল্পের সঙ্গেই নিজেকে মেলান, নিজেকে নেন, অসুবিধার কিছু নাই। আসলে দিন শেষে গানটা মানুষের কাছে পৌঁছানোটাই হচ্ছে বড় কথা। মানুষ যখন গানটা শুনে তখন হচ্ছে আমাদের যে চেষ্টাটা সেটা আসলে সার্থক হয়, এবং আমরা আবার নতুন কাজের জন্য সেখান থেকে অনুপ্রেরণা পাই আর কি। এবং আমরা যখন মিউজিক ভিডিও ছাড়া একটি গান শুনি তখন কিন্তু দর্শক তার নিজের মতো করেই সেটাকে ভিজুয়ালাইজ করে, কল্পনা করে। একদম তাই, এবং সেটাই হচ্ছে আসলে গান। মিউজিক ভিডিও তো আসলে সময়ের সাথে সাথে একটা অনুষঙ্গ হিসেবে এসেছে, এবং এটার প্রতি শিল্পীরাও খুবই ফোকাস করেছে। যদিও সাম্প্রতিক সময় একটু মিউজিক ভিডিওর সংখ্যা এই মুহূর্তে একটু কম, এখন নাটকে গান, মানে নাটকে গান বেশি যায়। এর আগে যখন আরো 7-8 বছর আগে যেরকম মিউজিক ভিডিও হতো এখন এরকম হয় না। কিন্তু যেটা বলছিলেন ওইটাই আসলে, গান তো শোনারই জিনিস, গান কিন্তু দেখার জিনিস না। দেখার যে ব্যাপারটা এসেছে এটার বাড়তি একটা অনুষঙ্গ হিসেবে এসেছে, কিন্তু শুনতে কেমন লাগে, শুনে সে কি, একজন দর্শক শ্রোতা একটা গান শুনে কি ফিল করছে,
কিভাবে সেটাকে নিচ্ছে, কিভাবে এটার সাথে সে সংযুক্ত হচ্ছে, কিভাবে এই ভাবনার মধ্য দিয়ে সে নতুন কোনো ভাবনা খুঁজে নিচ্ছে, কিভাবে নিজের কোনো একটা স্মৃতিকে সে গানের সাথে মেলাচ্ছে, এটা হচ্ছে বড় কথা। তাহলে আমরা কি বলতে পারি মিউজিক ভিডিও আসলে আমাদের কল্পনাকে সামটাইমস বেঁধে ফেলে বা সীমাবদ্ধ করে দেয়? এক অর্থে, হ্যাঁ, এক অর্থে, এক অর্থে। কারণ হচ্ছে আমি তো একটা গল্প দেখছি, কিন্তু আমি যখন অডিও শুনবো তখন তো আমি এক নিজের একজন মতো করে এক এক গল্প ভাবে গল্প ভাববে, ভাববো, true. এক একজনের কল্পনা এক এক দিকে যাবে। একদমই তাই। এবং গানের যে এত ফর্ম, আমরা সিনেমায় গান দেখি, নাটকে গান দেখি, মিউজিক ভিডিও দেখি, অডিও গান শুনি, এই সবগুলো ব্যাপারকে কিভাবে বিশ্লেষণ করবেন? কোনটা আপনার বেশি ভালো লাগে? না, আমার ধরেন আমার ভালো লাগার উপরে সবকিছু নির্ভর করে না, কারণ হচ্ছে সময় একটা ব্যাপার। আর আমি যখন কাজ করি, আমি তো শুধু আমার নিজের জন্য কাজ করি না, আমি যখন সিনেমায় লিখি, নাটকে লিখি, থিম সং লিখি, মিউজিক ভিডিওর জন্য লিখি, তো আমি যেটা পার্সোনালি চেষ্টা করি যে যেটার জন্য লিখছি সেই গল্পটা আমি শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, ওই গল্প অনুসারে আমি আমার কাজটা, আমার গানটা আসলে লেখার চেষ্টা করি। দিন শেষে সবচেয়ে বড় কথা হলো যদি আমাদের যে দর্শক, যাদের জন্য আমরা কাজটা করি, তাদের ভালো লাগছে কিনা, এবং আমরা প্রপার একটা মেসেজ, প্রপার একটা গল্প, প্রপার সুর, মিউজিক, গায়কী একটা গানে দিতে পারছে কিনা, এটা হলো সবচেয়ে বড় কথা। আমরা পূজার কাছে আসি। পূজা ব্যক্তিগতভাবে নিজের গানকে কোন জায়গায় এগিয়ে রাখবেন? কোন জায়গায় নিজের গানগুলো বেশি ভালো লাগে? কোথায় গেলে বেশি ভালো লাগে? একদম সিনেমায়, নাটকে নাকি মিউজিক ভিডিও? প্রত্যেকটা ফর্মেই গেতে ভালো লাগে, বাট শিল্পী হিসেবে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমার বিগ স্ক্রিন অবশ্যই বেশি ভালো লাগে। যখন মুভিতে আমি নায়িকার লিপসে আমার গান দেখি, বাট প্রত্যেকটা ফর্মে আলাদা। কারণ আমি যখন যে জীবন মামা যেটা বললো যে মানে আমি যেটা যখন জানছি, কারণ মুভিতে গান গাওয়াটা একটু চ্যালেঞ্জিং। আমি আমার যখন নিজের কাজ করছি, আমি আমার মতো করে কিন্তু গাচ্ছি, আমার ফ্রিডম আছে, আমাকে কেউ বলে দিচ্ছে না, আমি আমার মতো করে আমার মায়া দিয়ে গান গাচ্ছি, আমার যেভাবে ভালো লাগছে, বা সত্য আমি আমার মতো ক্যারি করছি, বা টিভিতে। কিন্তু মুভিতে কিছু বলে দেওয়া হয় যে এই সিকোয়েন্স যাচ্ছে, মাঝে মাঝে কিন্তু নায়িকার এক দুই ডায়লগও দিয়ে দিই, হাসি কান্না দিচ্ছে, আমি ওইটা এই জন্য একটু চ্যালেঞ্জিং বেশি। এবং সেটা তো আসলে জনপ্রিয় বেশি হয়, তখন হ্যাঁ, নিশ্চয়ই ভালো অবশ্যই, লাগে। এই জন্য হ্যাঁ, কারণ বললাম। হচ্ছে যে একটা মুভি যখন রিলিজ হয়, অনেক হলে একসাথে রিলিজ হয়, অনেক একটা মানুষ বাজেট একসাথে- বেশি থাকে, অনেক মানুষ একসাথে দেখছে, বড় আয়োজন থাকে, বড় আয়োজন, এবং মুভির যে গানটা যখন ভিডিও আকারে হচ্ছে দেখা যায় এটা প্রচারও বেশি হয়। প্রচার বেশি। এবং ধরা যাক আমার অনেক গানই মেগাস্টার শাকিব খানের সঙ্গে, ওনার সিনেমা, বা হচ্ছে এরকম সিয়াম বা ওরকম বড় বড় নায়কদের সঙ্গে, নায়িকাদের সঙ্গে, মানুষের কাছে ওনাদের যে ফ্যান পৌঁছায় ফলোয়ার, বেশি। সবকিছু মিলে ওটার আলাদা একটা জায়গা তৈরি হয় জায়গা থাকে, ট্রু। মানুষের কাছে পৌঁছানোর। জীবন ভাইয়ের কাছে যদি জানতে চাই, শিল্পী হিসেবে আসলে কোন কাজটি করা হয়নি, বা এমন একটি গান লেখার ইচ্ছা আছে, বা কারুর সিনেমাতে বা কাউকে দিয়ে গাওয়ানোর ইচ্ছা আছে? না, আমার এই মুহূর্তে এখন তো আসলে আমি ফুটবল নিয়ে কথা বলছি। আমি আমার তো অনেক বিষয় নিয়ে গান, অনেক থিম সং, ক্রিকেট নিয়ে অসংখ্য গানই আছে, ফুটবল নিয়ে কিছু গান আছে। কিন্তু আমার কাছে যদি এখন আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি বলবো যে আমার এমন একটা গান হোক যেটা ফুটবল নিয়ে, যেটা একদম মানুষের মুখে মুখে থাকবে। যেমন মানে এইটা আমি এরকম একটা কিছু করতে চাই, যেমন গোল, ফুটবল, এই যে ছোট এই শব্দ, এরকম কিছু নিয়ে যদি আমি একটা গান করতে পারি, একদম ব্লাস্ট, সব লেভেলে যাবে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই গাবে, এনজয় করবে, নাচবে, এরকম একটা গান যদি আমি সামনে খেলার একটা ভাইব যেখানে আসলে থাকবে, খেলা, দেশ, সবকিছু, পৃথিবী সবকিছু নিয়ে যদি এরকম একটা গান করতে পারি, ভালো লাগবে। এরকম আমার কাছে এরকম অফারও আছে, আমি একটু সময়ের কারণে আসলে সেটা করতে পারিনি, সামনে ইনশাল্লাহ সেটা অ্যাপ্লাই করব। আমরা কিন্তু আশায় থাকবো। একদম। পূজার কাছেও জানতে চাই সেম প্রশ্ন, এমন একটি গান বা এমন কোনো কাজ করার ইচ্ছা আছে কিনা যেটা করা হয়নি? এমন কোনো কাজ যেটা করা হয়নি, আর্জেন্টিনা করা হয় নাই। আর্জেন্টিনা করে ফেল। আমাকে যদি আর্জেন্টিনাকে গেতে বল, আমার শিল্পী হিসেবে গেতে সমস্যা নাই, আমি সমর্থন করি ব্রাজিল, তাই না? আপনাকেও যদি ব্রাজিলকে নিয়ে লিখতে দেয়, আপনার তো সমস্যা থাকার কথা। অনেক ধন্যবাদ দুজনকেই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ তারকা কথনের আয়োজনে, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা পুরো দমে খেলা উপভোগ করবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।